সুপর্ণা লাহিড়ী বড়ুয়াকে আমার দুর্গা সম্মান তুলে দিচ্ছেন শ্রী মুকুল বর্মন স্যার। আমাদের মধ্যে রয়েছেন বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, with due respects for all of you, I'm taking my seat. Actually, we believe that deep conversations with the right persons are always very, very precious. তো এই ভাবনায় বিশ্বাস নিয়েই আসলে আজকে আমাদের এই আয়োজন, এই কথোপকথনের আয়োজন, এবং যারা আমার পাশে রয়েছেন তাদের আমি জীবন্ত দুর্গা বলেই মনে করি, যাদের থেকে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই এবং আমার মতো আরো নারীরা অনুপ্রাণিত হন। আমি যাচ্ছি এবারে সুপর্ণাদির কাছে। সুপর্ণাদি এত সুন্দর, এত গুছিয়ে কথা বলেন যে মনে হয় শুনতেই থাকি। তো সুপর্ণাদির একটি বিশেষ বিদ্যা নিয়ে সুপর্ণাদি চর্চা করেন, যার নাম মানবী বিদ্যা। এত সুন্দর করে তুমি লিখেছো সেটা যে মানবী বিদ্যা চর্চা। তো আমার তোমার কাছে জানার আছে যে আমাদের যে আজকে আলোচনার বিষয় আমি ঈশ্বরী, দ্য গড ইজ ইন মি, এই আমি ঈশ্বরী এই প্রবচন যদি বলি, সেটা কি পুরুষতান্ত্রিক সমাজে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে? কি মনে হয় সুপর্ণাদি, মানে সেটা কি একটা চ্যালেঞ্জিং কোনো কথা? আমি অভিনন্দন যে তারা একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দিয়েছে, কারণ গত 1 মাস ধরে যে বিষণ্ণতায় আমরা ডুবে যাচ্ছিলাম তার থেকে আজকে একটু আমরা যেন মুক্তি পেলাম। আজকের এই বিষয় আমি জানি না, তারা আমাকে ভালোবাসায় জড়িয়ে নিলেন, কিন্তু ভালোবাসার ভার ভীষণ গভীর হয়, আমি বহন করতে পারবো কিনা জানি না। তবু সব মানুষেরই একটা নিজস্ব অভিধান থাকে বলে আমার মনে হয়। সেই অভিধানের কিছু শব্দ খুব ভালো লাগার হয়, কিছু শব্দ একটু মন খারাপের, কিছু একটু খারাপও লাগে। আমি প্রথমেই স্বীকার করি নতশিরে, আমি শব্দটা আমার ছোটবেলা থেকেই পছন্দের নয়। আমরাকে আমি ভীষণ ভালোবাসি। আসলে আমার মনে হয়েছে একা আমরা একটু অসুখ থাকে। আই শব্দটা যখন শিখলাম তখন ইলনেসটাকে শিখলাম, আর উই শব্দটা যখন শিখলাম তখন উইজডমকে শিখলাম। সুতরাং আমরা খুব ভালো লাগে আমার, তাই আমরা ঈশ্বরী দিয়ে আমি শুরু করতে চাই। মানে এটা কোনো গর্ব নয়, এটা কোনো এই বিষয়টা নয়, কিন্তু আমার ভালো লাগার শব্দ যেহেতু আমরা। আরেকটা কথা বলি যে মহিলারা নিশ্চিতভাবে, মানে এখানে পুরুষতন্ত্র অনেক আসার অনেক আগে। আমি যদি দেখি যে নারীবাদী যারা রিসার্চ করছেন তারা 25,000 বছর আগের যে সব ছোট ছোট মূর্তি যে পাওয়া গেছে, ভেনাস ফেগেলেন বলছেন যাদের, তারা কিন্তু সেই মহিলাদের মুখের সঙ্গে গাছ, পাখি, শিশু, ধানের বীজ জড়ানো আছে। সেই সব মুখ যা প্রমাণ করে যে ভারতবর্ষ, এশিয়া এই সব ক্ষেত্রেই একটা মাতৃ প্রধান সমাজ ছিল। এবং প্রাতিষ্ঠানিক ধর্মর আগে কিন্তু যে ঈশ্বরীরা ছিলেন তারাও জোট বেঁধে থাকতেন, তারা কিন্তু একা ছিলেন না। হয়তোবা তার মধ্যে কেউ বেশি নামি কম নামি থাকতে পারে,
কিন্তু তারা কিন্তু এই প্রাতিষ্ঠানিক ধর্মের অনুপ্রবেশ কিন্তু আমি ব্রহ্মা, আমি বিশ্বের সৃষ্টিকর্তা, এই অহমিকার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর আমার মনে হয় যে আমি দুর্গা তো নই, আর এই যে আমি যেহেতু ধান ফলাতে পারি না, আমি চা বাগানের পাতা তুলতে পারি না, আমি কায়িক শ্রম ওদের মতো করতে পারি না, আমি একটু শব্দ বীজ বপন করে তার থেকে একটু চেষ্টা করি, যদি তার থেকে আমি একটা কিছু একটু হলেও একটা শব্দ, যে শব্দ একটু মানুষের হৃদয়কে শুধু ভারাক্রান্ত নয়, একটু উৎসাহিত করতে পারে। তাই আমি একজন ছাত্রী, আমি মানবী বিদ্যার ছাত্রী বলি নিজেকে, এবং আমি শুধু একটু অন্বেষণ করার চেষ্টা করি। আর গন্তব্যস্থল ঠিক কোথায়, বা পিতৃতন্ত্রকে ভাঙতে হলে কিন্তু নারী এবং পুরুষ দুজনকেই পাশাপাশি থাকতে হবে। আর আমরা যে আমি হয়ে উঠি সেটা আমাদের সেই ছোট্টবেলার পরিবেশ থেকে হয়। আমাদের মা বাবা দুজনেই খুব প্রিয়, মা বাবা, ভাই বোন, স্কুলের টিচার, বন্ধু বান্ধবী, তার পরবর্তীতে জীবন সঙ্গী, পুত্র, এবং সবাই মিলেই কিন্তু আমি। সুতরাং আমি ভাবি আমিত্বের জয়গান নয়, আমরা সবাই মিলে একসাথে জোট বাঁধি এবং সবাই মিলে একসাথে পায়ে পা মিলিয়ে গাই। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে না, সহমর্মিতা থাকাটা খুব প্রয়োজন। আর এই আমিত্বের যে শিক্ষা, এটা একটু আধুনিক সভ্যতা আমাদের শিখিয়েছে, যেখানে সমাজ জীবনের পরিধিটা ছোট হয়ে বাজার জীবন একটু বিস্তৃত হয়েছে। আসলে বাজার জীবনে একাকিত্বটাকে উৎসাহিত করে, সমাজ জীবন সবাই মিলে একসাথে হওয়াটা প্রয়োজন বলে মনে করে। আর আমি যে মানবী বিদ্যা নিয়ে কাজ করি সেটা যেহেতু কিরাত সংস্কৃতির, অর্থাৎ জনজাতীয় মহিলা, আমি যখন পার্বত্য চট্টগ্রামে যাই সেখানেও দেখি যে খিলখিল করে হাসা, একই ধরনের হাসা আমি ঝাড়খণ্ডে গেলেও দেখতে পাই। আমি দেখতে পাই যে মণিপুরের যখন সেনাবাহিনীর ক্যাম্প ঘিরে ধরছে, মেয়েরা তখন একসাথে ঘিরছে। আমি যখন মাতৃপ্রধান খাসি সমাজে গেছি তখন দেখেছি যে সেখানে একসাথে মেয়েরা কাজে যাচ্ছে। সুতরাং আমরা যদি সবাই মিলে আমরাকে উদযাপন করি তাহলে আমার মনে হয় সমাজটা বোধহয় একটু রূপান্তরটা একটু তাড়াতাড়ি হবে। ধন্যবাদ। একদম সহমত। আমি একটু এবারে আমাদের দর্শকদের কাছে যাব, তাদের থেকে কোনো প্রশ্ন থাকলে আমরা একটু নিতে চাইব। আমাদের আজকের বক্তব্য, আজকের থিমটা, কনসেপ্টটা ছিল আমি ঈশ্বরী, এবং সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা কি তবে পুরুষ বিরোধী? আমরা কি এই পুরুষতান্ত্রিক সমাজটাকে, মানে এই ফ্যামিনিজমটাকে কোথাও রংলি কি ডিফাইন করা হচ্ছে? এটা সুপর্ণাদি খুব ভালো বলতে পারবেন, আমি সুপর্ণাদির কাছে চলে যাচ্ছি। ভালো কিনা জানি না, চেষ্টা করছি। তার মানে না, নারীবাদ বিষয়টার যখন উত্থান হয়েছিল, একটু বলতে হবেই, তখন তো বিষয়টা এরকম হয়েছিল যে দেখা গেল যে বিশ্বে সমাজবাদের যে লড়াই, তাতে নারী পুরুষ সবাই একসাথে লড়েছিল। কিন্তু দেখা গেল যে সমাজবাদের যে রাষ্ট্র, সেখানেও যখন ডিসিশন মেকিং এর প্রশ্ন এলো, সিদ্ধান্ত দেওয়ার করে, বিশেষ করে আমি কোলন্তায়ের বলে এক নেত্রী যিনি ছিলেন, তিনি এটা অনুভব করেছিলেন যে যখন সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন হচ্ছে তখন আমার পুরুষ সঙ্গীদের বক্তব্যকে নেওয়া হচ্ছে এবং নারীকে সেখানে জাস্ট ভোটের একটা অধিকার দেওয়া হচ্ছে। এবং সেখান থেকে কয়েকজন মহিলা অনুভব করলেন যে সমাজবাদও বোধহয় নারী এবং পুরুষের মধ্যে একটা সাম্যের পরিবেশ দিতে পারে না। তাহলে একটা এরকম বিষয় তৈরি হোক যেখানে মেয়েদের অন্তত বক্তব্যগুলোকে গ্রহণ করা এবং তাদেরকে, মানে আমরাই, দ্য পার্সোনালিস্ট পলিটিক্স, মানে আমরা এ যাবৎকাল যে ইতিহাস রচনা হয়েছে, মেয়েরা অনুভব করলেন যে আমাদের নিয়ে কোনো, মানে রাজার ইতিহাস লেখা হয়েছে কিন্তু রানীর ইতিহাস হয়নি। কিন্তু আমি মণিপুরে গিয়ে দেখেছি যে রানীর ইতিহাস আছে। আমি মাতৃতন্ত্রের বই লিখতে গিয়ে দেখেছি কিন্তু
কোথাও কোথাও খাসি সমাজে আছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যে আমি বাংলাদেশে গিয়ে দেখেছি যে রানী কালীদের কথা খুব ভালো করে লেখা আছে। তার মানে হয়নি তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে সেই আধিপত্যবাদ, তার মানে শাসক শ্রেণী ইতিহাস বদলে ফেলে এবং সেই শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে আসলে। তবে নারীবাদ কিন্তু পুরুষ বিদ্বেষী বিষয় নয়। নারীবাদ বলে যে আসলে পিতৃতন্ত্র বৈষম্যকে বহন করে, সব রকমের বৈষম্য। এটা নারী পুরুষের বৈষম্য হতে পারে, শ্রেণী বৈষম্য হতে পারে, এবং যেটা আমাদের সাম্প্রতিককালে জুবিন বলেছিলেন যে জাতি ধর্ম নেই, আমি মুক্ত। তো নারীবাদীরা বলে যে আসলে এই বৈষম্য যত কমবে সমাজের তত উত্থান ভালো করে হবে। আসলে এখন যেটা আমরা যদি দেখি যে না সমাজ বদলাচ্ছে, আধুনিক হচ্ছে, আসলে হচ্ছে, কিন্তু কোথাও ওই বৈষম্যটা একদম কমে যাচ্ছে না, বাড়ছে। সুতরাং নারীবাদ বলে যে আসলে তুমি যদি দেশকে ভালোবাসো, তুমি যদি এই প্রকৃতিকে ভালোবাসো, যে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে প্রকৃতিকে হিংসাত্মকভাবে যে করা হচ্ছে, শুধু তার থেকে নেওয়া হচ্ছে, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তো নারীবাদ বলে যে যখন সোশ্যালাইজিং ইন নেচার হবে, সোশ্যালাইজিং ইন সমাজও হবে। তার মানে নারীবাদ বলে যে আসলে ইকো ফেমিনিজম, যেমন চিপকো আন্দোলন হয়েছিল গাছকে জড়িয়ে, তো নারী বলে যে এই বিশ্ব প্রকৃতিতে আমরা সবাই সমান, একটা ছোট পোকারও অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার, একটা গাছেরও আছে। সুতরাং এখানে কেউ ছোট, এখানে কেউ বড় নয়। বিষয় হচ্ছে একসঙ্গে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে এই প্রকৃতিটাকে বাঁচাও। আর আজকের দিনে তো এটা আমার মনে হয় সব থেকে বড় বিষয় যে আমাদের প্রকৃতি, আমাদের সমাজ এবং আমাদের যে আসন্ন ভবিষ্যৎ তাকে রক্ষা করতে হলে আসলে আমাদের একসঙ্গে এবং ট্রুথ ইজ বিউটি এই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। যেখানে বৈষম্যকে যতটা পারা যায় কম করে, সংঘাতপূর্ণ পরিবেশ যতটা পারা যায় তার থেকে মুক্ত হয়ে একটা নতুন সমাজ গড়ার জন্য। এই যেমন নারীরও যখন সেই ঘাম ঝরছে, কায়িক শ্রম, সে সুন্দর, পুরুষও যখন কাজ করছে সে সুন্দর, কিন্তু অলসতার মধ্যে কোনো বিউটি নেই, এবং সেটা সবটাই সৃষ্টিশীলতা। এবং তার সেই সৃষ্টিশীলতার মধ্যেই আমার মনে হয় যে আসলে আমরা নারী পুরুষ সবাই মিলে এই পিতৃতন্ত্র মানে তো পুরুষতন্ত্র নয়, যে আসলে যেখানে হচ্ছে খুব খুব কম সংখ্যক, এটাই একটা মিসকনসেপশন দিদি। তাই আজকে মানে এই প্রশ্ন পুরুষের বিরোধী নয়, আসলে এটা তো খুব অবৈজ্ঞানিক কথা হবে যদি পুরুষ বিরোধ হয়। আসলে এটা নয়, এটা আধিপত্যবাদের বিরোধ। আমরা কোনো কিছুকে আধিপত্যবাদী, কিন্তু পিতৃতন্ত্র আধিপত্যবাদের একটা যেন প্রতীক হয়ে গেছে। এবং বিশ্বের সব থেকে সর্বশক্তিমান দেশ যখন ঘোষণা করে যে তোমাকে আমি বোমা মেরে উড়িয়ে দেব, এবং তার জন্য নারী পুরুষ সবাই কিন্তু একসঙ্গে দাঁড়াবে, এবং যেখানে একটা প্রকৃতিকে বাঁচাতে, গাছকে বাঁচাতে মেয়েরা জড়িয়ে ধরছে, সেখানে কে কাটতে চাইছে? পুরুষরা নয়, একজন রাজা। আসলে যুদ্ধ হচ্ছে শক্তির সাথে শক্তি, এখানে নারী পুরুষ নয়। সুতরাং সেই শক্তি, সেই একক শক্তির বিরুদ্ধে, যে কোনো কিছুরই প্রকৃতির মালিক কে হবে, মালিক কেউ নয়, আমাদের শুধু প্রকৃতিকে ভালোবাসার অধিকার আছে, নষ্ট করার নয়। এই কথাটা বলেই আমার মনে হয় যে আসলে মাতৃপ্রধান যে আমাদের এখনো যে তিনটে জনজাতি, যে খাসি, গারো আর জয়ন্তিয়া, যে মাতৃধারা, তারা কিন্তু পিতৃতান্ত্রিক আধিপত্যবাদে বিশ্বাসী নয়, তারা শুধু আগলে রাখে। তাদের সাংস্কৃতিক একটা বিষয় হচ্ছে যে মায়ের ঘরটা আগলে রাখি, গাছগুলো আগলে রাখি, ছোট্ট বাসনগুলো আগলে রাখি। এই আগলে রাখাটা যখন সবাই মিলে করব, একজন বিখ্যাত নারীবাদী তিনি বলেছিলেন যে আসলে আমরা প্রথমে একটা তালিকা তৈরি করি যে পুরুষ বলতে কে বোঝায় আর নারী বলতে কে। সেখানে ধ্বংসর কাছে উনি লিখেছিলেন পুরুষ, কিন্তু তিনি এভাবে বলতে চেয়েছিলেন যে আসলে পুরুষ একটা সিম্বল,
যে আধিপত্যবাদের আর সে বিশ্বাসী, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এটা নয়, বিশেষ করে ভারতীয় শাস্ত্রে তো নয়ই। খালি একটা কথা লাস্টে বলি, যে সেটা হচ্ছে যে ঈশ্বরী শব্দটাই যেহেতু সংস্কৃতের এবং তার অর্থই শক্তি, এবং পুরাণের কিন্তু একটা জায়গায় খুব স্পষ্টভাবে বলা আছে যে শক্তি বিনা শিব মানে শক্তিহীন, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায়, সব সম, অর্থাৎ নারী এবং পুরুষ, সেই আসছে শক্তি, এবং সেই শক্তিটা আমরা নারী এবং পুরুষ, মানে আজকে এখান থেকে যাওয়ার পরে যেন আমাদের মনে হয় যে হৃদয়ের সঙ্গে হৃদয়, মনের সঙ্গে মন একসাথে মিলে একটা নতুন সমাজ সৃষ্টির জন্য আমাদের আগ্রহ। বাহ, আমরা তো আসলে এই সমাজটাই চাই, একই সঙ্গে একইভাবে হাতে হাত ধরে এগিয়ে যাওয়া, মানে হৃদয়ের সেই ভাগটুকু আমরা যেন মানে ভাগ করে নিতে পারি, আমরা হৃদয়টাকে ভাগ করে নিতে পারি, আমাদের ভালোবাসাটুকু আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা সেই আলোটা ধারণ করে যেন চলতে পারি। হবে না, মেটা হবে না, ওর সোলটা এসে আমি ওকে কে দেখেছি, কেউ তো দেখেনি। বডি থেকে বেরিয়ে গিয়ে সে কি হয়েছে বিশ্বে, কিন্তু প্রথম বিশ্বে দেখা গিয়েছিল যে যারা প্যাগানিস্ট ছিল, প্রকৃতির উপাসনা করতেন যে নারী এবং পুরুষ, সেখানে গ্রিসে কিন্তু ঈশ্বরীরা ছিলেন। কিন্তু যখন প্রাতিষ্ঠানিক ধর্ম এলো তখন কিন্তু প্রায় 17 লক্ষ প্যাগানিস্ট মহিলাদেরকে ডাইনি চিহ্নিত করে মারা হয়েছিল, এবং সেখান থেকে অশুভ শক্তি, আসলে শুভ এবং অশুভ, সেখানে কিভাবে জানি মহিলাদেরকে অশুভ চিহ্নিত করা হয়েছিল, এই বিষয়টা কিন্তু আছে। আসলে ঈশ্বর কণা তো আমাদের সকলের মধ্যে ছড়িয়ে আছে, আমরা সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং পুরুষ নারী উভয়কেই তো এগিয়ে যেতে হবে। এবং এটা তো সত্যি যে একজন ছাড়া একজন অসম্পূর্ণ, কিন্তু কেউ যেন কারো উপর আধিপত্য না করে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এই আলোচনা থেকে আমরা এই মন্ত্রটাই নিলাম এবং এটাই ধারণ করতে চাইবো, এবং কেউ যেন কাউকে অসম্মান না করে। আমাদের সময় প্রায় শেষ, আজকের এই রেশটুকু নিয়ে আমি আপনাদের সকলের থেকে আজকে বিদায় নিতে চাইবো। থ্যাংক ইউ সো মাচ এগেইন, এবং থ্যাংক ইউ মনিকাদি, থ্যাংক ইউ মুক্তাদি, থ্যাংক ইউ সুপর্ণাদি।